আমার ভাইয়ের বিরুদ্ধে কেস, আমার দাদার বিরুদ্ধে কেসের বহর লেগে আছে। আজ আপনারা আমার কাছে এসছেন, কালকে হয়তো দেখবেন আপনি আমার খবর পড়েছেন, আপনার নামে একটা পুলিশ নোটিশ পাঠিয়ে। সংবাদপত্রের যে আগের অতীতে আমি রেখেছি, গণশক্তির রিপোর্টার মার খেয়েছি, সমস্ত প্রিন্ট মিডিয়া সকলের প্রতিবাদে রাস্তায় নেমে কালো ব্যাচ করে তার প্রতিবাদ জানিয়েছে। আজকের দিনে কেন হয় না? কেন এই জিনিসটা তৈরি হয়েছে কেন বাংলায়? যাই হোক, আর বেশি কিছু বলার নেই। আগামী কয়েকদিনের মধ্যে আমার রাজনৈতিক অবস্থান সুস্পষ্ট করব এবং সেটা আপনাদের জানিয়েই করব, পর্দার আড়াল দিয়ে নয়, প্রকাশ্যে এসে। আপনি বললেন একটু আগে তৃণমূলের সঙ্গে, তো সে জায়গায় এইটা কি আপনি মানে দলকে কি জানিয়েছেন? আমি দলের জানানোর প্রশ্ন কি আছে? আপনি আমার বাড়ির 500 মিটারের মধ্যে দাঁড়িয়ে আমার পিতৃশ্রাদ্ধ দেবেন, আমার বাড়ির 500 মিটারের মধ্যে দাঁড়িয়ে আমার ওটা পরিবারকে তুলে গালাগালি করবেন, এরপরেও কি আশা করেন যে আমি ওদের সাথে থাকবো? আজকে কারা আছে যারা নেতৃত্ব দিচ্ছেন তৃণমূল কংগ্রেসে? কারা আছে? প্রবীণ ব্যক্তিদের দেখা যাচ্ছে কাউকে? যারা প্রবীণ ছিলেন অনেকে আজকে কোথায় চুপচাপ হারিয়ে গেছেন, চুপচাপ বসে আছে। আর প্রবীণদের প্রতি আমার শ্রদ্ধা আছে। আমি এখনও তৃণমূল কংগ্রেসের বহু মানুষ আমার সাথে, নেতারাও যোগাযোগ রাখেন, উঁচুভাবে বড় বাপের নেতা, তারাও যোগাযোগ রাখেন, কথা বলে। অতএব এ তো আবার দেখছেন আবার আমি বাজারে শুনছি যে অর্জুন সিংয়ে আবার পালা বদল ঘটছে, চলে এলো নাকি তিনি তৃণমূলে, আবার নাকি বিজেপিতে চলে যাচ্ছে। তো আমি এইটুকু আপনাদের নিশ্চিত করতে পারি, আমি যা করব প্রকাশ্যে আপনাদের জানিয়ে, প্রকাশ্যে দাঁড়িয়ে ঘোষণা করব। আপনি গতকালই মিস্টার গাঙ্গুলি আপনাদের বাড়িতে এসেছিলেন, তাকে রিসিভ করেছেন এবং বলেছিলেন যে তিনি যদি তমলুকে দাঁড়ান প্রতিদ্বন্দ্বিতা, অবশ্যই তিনি যদি মনে করেন আমার সহযোগিতা সাহায্য প্রয়োজন, আমি নিশ্চিত তার সাথে থাকব। তবু এই ধরনের যে একটা প্রচার বলছেন বা এই ধরনের কোনো কি ষড়যন্ত্র এই ভোটের মুখে মনে করছেন? অবশ্যই এটা একটা মানুষের কাছে তিনি একটা উচ্চ মানে এখানে ডক্টর ইন্দ্রিত সেনগুপ্ত এমপি ছিলেন, তিনি একটা উচ্চ মার্গের মানুষ ছিলেন। ডক্টর ফুলবাড়ি গুহ এমপি ছিলেন, উচ্চ মার্গের মানুষ। এই ধরনের খবর করে দিয়ে হয়তো তার মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে দিব্যেন্দু অধিকারী আপনার সম্পর্কে এই মন্তব্য করছে, একটা কনফিউশন তৈরি করে দেওয়া। এ তো করবে। এবং আজকালকার যুগে আপনারা জানেন এই পুলিশের কাছে যে যন্ত্রপাতি পুলিশ ব্যবহার করছে, সকলেরই কথা কীভাবে রেকর্ড হচ্ছে আপনারা জানেন। এখন সকলেই যে কি বলে, দাদা হোয়াটসঅ্যাপে কল করবেন, দাদা ফেস টাইমে করবেন, দাদা টেলিগ্রামে করবেন। কি অপপ্রচার করা হয়েছে আপনি যদি নিজের মুখে আরেকবার বলেন। অপপ্রচার করা হয়েছে আমি আপনাদের, আমার মোবাইলেই আছে, আপনাদের আমি দেখাতে পারি। অপপ্রচার করা হয়েছে তমলুকে দলের টিকিট না মেলায় বিস্ফোরক দিব্যেন্দু, অভিজিৎকে নর্দমার সঙ্গে তুলনা। দেখুন এই ছবি দেখুন আর এই ছবি দেখুন, মেলান। আর গতকাল আমি প্রেসের কাছে কি বলেছিলাম সেটাও এখানে আছে, আপনাদের কাছেও আছে, অন রেকর্ড আছে। আপনারা সকলে আমার নিয়েছেন।
এই বিষয়ে অভিজিতের সঙ্গে আপনার কোনো কথা হয়েছে না। বিরোধী প্রচারটাকে নিয়ে? অভিজিৎ বাবুর সাথে আমি কেন কথা বলতে যাব? না, উনি কোনো জানতে চেয়েছেন বা আপনি কোনো ফোন করেছিলেন? না 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 না, প্রশ্নই নেই। তিনি জানতে চাইবেন কেন? এটা তো আমার নিজের মনে হয়েছে, এটা আমার নিজের অনুভূতি, আমার নিজের ফিলিংস থেকে আমি করেছি। তাহলে কি আপনি পুরো ষড়যন্ত্রের শিকার? যেহেতু দেখা যাচ্ছে গতকাল অবশ্যই। আপনাদের বাড়িতে আসা হয়েছে। অবশ্যই ষড়যন্ত্রের শিকার, অবশ্যই ষড়যন্ত্রের শিকার। যদি তথ্য প্রমাণ থাকে আপনি আইনি ব্যবস্থা গ্রহণ করবেন? আমি তো ইতিমধ্যে বলে দিয়েছি, ওই সাইবার ক্রাইম সেলের কাছে যাব, এরা কিছু করবে না, এরা ফেলে রাখবে। লোকসভা স্পিকার এখনও আমাদের কাস্টোডিয়ান, তার কাছে গিয়ে বলবো তিনি প্রকৃত এর, তারও অধিকার আছে, তিনি কাকে দিয়ে কীভাবে তদন্ত করাবেন, তিনি দিল্লি পুলিশকে দিয়ে করাতে পারেন, তারও আরও উঁচু কোনো এজেন্সিকে দিয়ে করাতে পারেন। লোকসভার স্পিকার ক্যান ডু এনিথিং। দাদা, আসন্ন দিনে কি সাংসদ, তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারীর মাথায় গেরুয়া টিকা দেখা যেতে পারে? গেরুয়া, লাল, সবুজ, হলুদ, সামনেই তো দোল, আপনাদের সাথে তো রং খেলবো। গেরুয়ার সাথে কি মানে এখনো ভারতের জাতীয় পতাকা 3টে রং, গেরুয়া তো তার মধ্যেও আছে। আপনি আনুষ্ঠানিকভাবে যোগদান করবেন এমন প্রশ্ন আছে। তার হাত ধরে পতাকা নিতে চাইছেন, যেহেতু একটা আবার আমি তো একটু আগে আপনি আসার আগেই বলেছি, আমার রাজনৈতিক অবস্থান আগামী কয়েকদিনের মধ্যেই পরিষ্কার করে দেব। কার হাত ধরে করব কি না ধরে করব, নিজে পতাকা নিয়ে ঘুরবো বা সাইকেল চালিয়ে মিছিল করব, হ্যাঁ, টোটোতে বসে ভাত জল করবো, এটা আমার তো যে ঠিক করার তিনি করবেন, আর যে যাওয়ার তিনি ভাববেন। সেটা আপনি কেন ভাবিত হচ্ছেন? আপনার ভাবিত হওয়ার দরকার নেই। দাদা, দীর্ঘদিন ধরে আপনি রাজনীতি করছেন, পূর্ব মেদিনীপুর জেলার যথেষ্ট রাজনীতি সম্বন্ধে ওয়াকিবহাল। সেক্ষেত্রে বর্তমান 24-এর লোকসভায় নির্বাচনের নিরিখে দাঁড়িয়ে দুটো লোকসভাতে কাকে এগিয়ে রাখবেন? দুটোতেই ভারতীয় জনতা পার্টি অনেক অনেক বেশি ভোটে জিতবে। নিরিখটা কি বিশ্লেষণ করেন? কোন নিরিখে এগিয়ে রাখছেন? এখানে পঞ্চায়েতের ভোট হয়নি, মানুষ ভোট দিতে পারেনি, কাউন্টিং হলের মধ্যে নোংরামি করা হয়েছে, ব্যালট পেপারে ডবল ছাপ বসিয়ে দেওয়া হয়েছে, প্রিসাইডিং অফিসারের সই করা হয়নি এমন বহু ব্যালট ঢুকানো হয়েছে, 21 সালেও নোংরামি করা হয়েছে। তারপরেও তো এই কাঁথি লোকসভাকে অত্যন্ত ভালো ফল করেছে। তমলুকে কত মার্জিনে তৃণমূল আর বিজেপি ডিফারেন্স ছিল, এগুলো বিশ্লেষণ করুন। মানুষ তো এগুলো মানুষ এখানে জমা রাখে, মানুষ প্রকাশ করে না। আজকে 500 টাকা 1000 টাকা, এটাও কিন্তু মানুষের কাছে ফ্যাক্টর করছে না। হ্যাঁ, অতএব কারণে এই নিরিখের দিন, গণনার দিন আবার পরিষ্কার হয়ে যাবে। তৃণমূল কংগ্রেস প্রার্থী তমলুক লোকসভার দেবাংশু ভট্টাচার্য নন্দীগ্রামে প্রচারে এলেন। প্রথম দিনই দেখা গেল তাল কাটলো। শেখ সুফিয়ান দাঁড়িয়েছিলেন তাকে স্বাগত করার জন্য, কিন্তু তিনি দাঁড়ালেন না, চলে গেলেন। পরবর্তীতে দেখা গেল শেখ সুফিয়ান তিনি দলের বিরুদ্ধে, নেতাদের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য। সেটা যিনি বলছেন আর যিনি গেছেন তার দুজন বলতে পারবেন। আর যার নাম বললেন, যিনি প্রার্থী হয়েছেন, টেস্ট পাউডার মেখে উনি টকশো ভালো করেন, আর ফেসবুক ভালো চালাতে পারেন। আমি জানি না, আমার সত্যি কথা, আমার ফেসবুকের নিজস্ব অ্যাকাউন্ট নেই, আর আমি টুইটার হ্যান্ডেল এগুলো কিছুই জানি না। অতএব এইটুকু বলতে পারি, ওইসব করতে পারবে, বক্তৃতা দিতে পারবে, একটু গরম বক্তৃতা দিতে পারবে, উচ্চতার পারতে হয়তো 65 ডেসিবেল ক্রস করে 100, 110, 120তে যেতে পারবে, আর তারপরেরটা আবার ডাউন করে যাবে। বারবার বলা হয় পূর্ব জেলা অধিকারী গড়, না, এটা কারো গড় না, এটা স্বাধীনতা সংগ্রামের অধিকারীদের মানুষ ভালোবাসে, শ্রদ্ধা করে, স্নেহ করে।
এখনও বৃদ্ধ বৃদ্ধা, আবাল বৃদ্ধ বৃদ্ধা বনিতা, ধর্ম বর্ণ নির্বিশেষে তারা আমাদের প্রতি এখনও আমাদেরকে সাদরে চায়। কি করবে? আপনি ডাকলো, আমাকে ফিতা কাটতে ডাকবে, পুলিশ পৌঁছে গেল, হ্যাঁ আপনি অমুককে ডেকেছেন, চলুন থানায় চলুন। এটা পুলিশ, পুলিশ ভার্সেস আদার্স পার্টি। হ্যাঁ, অতএব আর এই সব পুলিশের যারা অফিসার, কোয়ালিটি, হাতের লেখা আর আইন, সিআরপিসি আইপিসি রিপিল হয়েছে, এই 144 ধারার অপব্যবহার করা হচ্ছে সর্বত্র। কিছু একটা হলে 144 ধারা লাগিয়ে দিল, এই অপব্যবহার করা হচ্ছে। আগামী দিনে ভারত সরকারের ভেবে দেখা উচিত 144 ধারাকে কীভাবে, কী কারণ, নির্দিষ্ট কোনো স্পেসিফিক কারণ ছাড়া 144 ধারা যেন ইম্পোজ না হয়। ধন্যবাদ, নমস্কার, সকলে ভালো থাকবেন। সকালে উঠে ভারত মাতার বন্দনা করবেন। থ্যাংক ইউ। দেশমাতৃকার বন্দনা করলে পিতামাতার প্রতি যেরকম ঈশ্বরকেও যেরকম আপনার স্মরণ করবেন, পিতামাতাকে স্মরণ করবেন এবং দেশমাতৃকারও স্মরণ করবেন, ভারত মাতার বন্দনা করবেন। দাদা আমি প্রশ্ন করবো, 2019-এর লোকসভা ভোট আর 2024-এর লোকসভা ভোট কতটা তফাৎ হচ্ছে পূর্ব মেদিনীপুরে? হ্যাঁ, কী বলছেন? লোকসভার ভোট 2019-এর লোকসভা আর 2024-এর লোকসভা কি তফাৎ দেখতে পাচ্ছেন? এবারে তো অদ্ভুত জিনিস, নির্বাচনের ঘোষণা হয়নি, তার প্রায় 15-20 দিন আগে থেকেই সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স ডেপ্লয় হয়ে গেছে। কাশ্মীরে যা, মণিপুরে যা প্যারামিলিটারি ফোর্স থাকছে না, এখানে তা থাকছে। আর তার একটা ইঙ্গিত তো আছেই। মহামহিম রাজ্যপাল তো বারবার বলেছেন, হ্যাঁ, SC/ST কমিশন বলে গেছেন তাদের কথা, ওমেন কমিশন বলে গেছেন। আর পশ্চিমবঙ্গে এইসব কমিশনের কিছু কোনো বেলাই নেই। এ তো কে অ্যাডভাইজার, কে অমুক, কে তমুক, এইসব করবে, এইসব করার জন্য বসে আছে। হ্যাঁ, যাই হোক, এ নিয়ে একবারে বিতর্ক ভাবার দরকার নেই। এই তো হয়তো আপনাদের একটা খবর চ্যানেল দেখাচ্ছে, মুখ্যমন্ত্রীর ভ্রাতা তিনি নাকি নির্দল হয়ে দাঁড়াবেন। তাই রাজনীতি সম্ভব তো। সোনিয়া গান্ধী কংগ্রেস দলের নেত্রী, মানেকা গান্ধী বিজেপির মন্ত্রী ছিলেন। হ্যাঁ, সঞ্জয় গান্ধীর পরে তার পরিবারে একটা বিরাট ফাটল ধরেছিল মৃত্যুর পরে, রাজীব গান্ধী আসার পর। এগুলো তো রাজনৈতিক, তবে আমার পরিবার উই আর ইউনাইটেড। আবার বলছি, দেশের ভারত মাতার প্রতি বন্দনা করবেন, পিতামাতার প্রতি শ্রদ্ধা রাখবেন, ঈশ্বরকে স্মরণ করবেন, ঈশ্বর আল্লাহ সকলের প্রতি এই কথা বলে আর কেউ কেন, আর কেউ কেউ বলছে আমি নাকি রাজনীতি থেকে হারিয়ে যাচ্ছি। আমি হারাবো না, আমি ভাসমান নই। আমি জলের সাথে তেলকে মেশাতে পারি না, কিন্তু তেলকে তেলের জায়গায় প্রয়োগ করতে পারি। আর কিছু? থ্যাংক ইউ। আমি আপনাদের কাছে আবার বলছি, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে অতীতে আমার কোনো দিন আলাপ ছিল না, অতীতে আমার কোনো পরিচয় ছিল না। তিনি আমার বাড়িতে গতকালই এসেছেন, গতকালই তার সাথে আমার আলাপ ঘটেছে। আর তার সম্পর্কে যে ভাষাটা ইউজ করা হয়েছে, যেটা আমার মুখে আনতে আমি খুব লজ্জাবোধ করছি, সেটা অত্যন্ত নিন্দনীয়। আবার বলছি,
আর দুটো কথা আপনাদের বলি। ইদানিংকালে আপনারা দেখবেন পশ্চিমবঙ্গের সংবাদপত্র আক্রান্ত হয়েছে, সংবাদ মাধ্যম, ইলেকট্রনিক্স মিডিয়া বহু জায়গায় আক্রান্ত হয়েছে। কোন হাউস কে সেটা আমার দেখার দরকার নেই, কারা পেড নিউজ করেন সেটাও আমরা জানি, আর কারা নিরপেক্ষভাবে খবর করেন সেটাও আমরা জানি। আমি তার বিতর্কে যাব না। আমার একটাই বক্তব্য, আপনাদের মাধ্যমে তমলুক লোকসভার মানুষের কাছে, কাঁথির মানুষের কাছে এই ধরনের কোনো দেখলে বিভ্রান্ত হবেন না। আমি প্রাক্তন বিচারপতি মাননীয় শ্রী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল, এবং তিনি গতকাল আমার বাড়িতে এসেছিলেন, সেটাও একটা তাৎপর্যপূর্ণ ব্যাপার। তিনি আমার বাবার সাথে দেখা করেছেন, কথা বলেছেন। আর আমি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি যে এই ধরনের ঘটনা ঘটবে। ভারতের নির্বাচন কমিশনারের যখন নির্বাচন বিধি লাগু হবে, তারপর থেকে কিছু ডুজ আর ডোন্টস ইতিমধ্যে আমরা পেয়ে গেছি। কি বলা যাবে, কি বলা যাবে না, কি করা যাবে, কি করা যাবে না। স্বাভাবিক কারণে সেইগুলোকে মান্যতা দিয়েই আমরা আগামী দিনে এগোবো। আপনাদের কাছে অনুরোধ করব, আপনাদের মাধ্যমে যারা এরা করছেন, আমি জানি সোর্সটাও আমরা পেয়েছি, আমি ডিসক্লোজ করব না। ডিসক্লোজ যদি পশ্চিমবঙ্গ পুলিশ করতে পারে খুব ভালো। ইউটিউবারদের গ্রেপ্তার করে নিয়ে চলে যাওয়া হচ্ছে। কোনো একজন আইনজীবী শুভেন্দু অধিকারী সন্দেশখালী যাচ্ছিলেন, তিনি তার সাথে ছিলেন, তিনি পুলিশের সাথে তর্ক বিতর্কে জড়িয়ে পড়েন। তিনি আইনি ব্যাখ্যা দিচ্ছিলেন যে 144 ধারা কী, তার নামে পুলিশ নোটিশ পাঠিয়ে দেয়। মহামান্য উচ্চ আদালত সে নোটিশটাকেই খারিজ করে দেয়। আদালতের প্রতি পূর্ণ আস্থাশীল। আর রাজনীতিগতভাবে আমি অবস্থান, আবার বলছি, আমি তৃণমূল কংগ্রেসের সাথে নেই। আগামী দিনে কি করব সেটা আগামী দিনই বলবে। আর সাংসদ হিসেবে আমি আমার মেয়াদ পূর্ণ করব। আর আজ তো সকালবেলা টিভি খুলে আরও একটা মজার জিনিস দেখলাম, যে নাম না করেই বলছি, স্বয়ং তৃণমূল দলের যিনি সুপ্রিমো, তার বাড়িতেই আগুনের আঁচ। তার এক ভ্রাতা, তিনি আবার বিদ্রোহ করে নির্দল প্রার্থী হবেন, এরকম একটা করছেন। আর আমার লোভ লালসা কিছু নেই। আমাকে কোনো এর বিনিময়ে চলে যেতে হবে। এবং আমি তো দায়িত্ব নিয়ে বলছি, আমার কাছে গত 7 দিনে আমি এমন লোকের ফোন পেয়েছি যারা আমাকে উত্ত্যক্ত করে, প্রলোভিত করে শুভেন্দুবাবুর বিরুদ্ধে বলার চেষ্টা করানো হয়েছে, বিজেপির বিরুদ্ধে বলানোর চেষ্টা করা হয়েছে। আমি আমার জায়গায় আমি একেবারে স্ট্যান্ড পয়েন্ট খুব ক্লিয়ার। আমি শুভেন্দুবাবুর সাথে আছি, তিনি আমার অগ্রজ। এবং যেদিন থেকে তিনি একটা রাজনৈতিক দলে গেছেন, সেদিন থেকে আমি রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে যাইনি। আরেকটি বাংলা সংবাদ মাধ্যম, তিনি আমার সাংসদ তহবিল নিয়ে
খবর করেছে। যদিও আমি তার ব্যাখ্যাটা এক্ষুনি দিচ্ছি না। আমরা 10 কোটি টাকা, আপনারা জানেন কোভিড পিরিয়ডে ভারত সরকার সাংসদ তহবিল, এলাকা উন্নয়ন তহবিল বন্ধ রেখেছে। একসাথে সেই টাকাটা 10 কোটি টাকা দিয়ে দেয়। আমাদের কাছে স্কিম আছে, বহু স্কিম। 10 কোটি টাকাতে একটা সাংসদ এলাকা উন্নয়ন তহবিল একটা গোটা লোকসভা কেন্দ্রকে কভার করা যায় না, এটাও বাস্তব। ভারত সরকারের আগামী দিনে ভেবে দেখা উচিত এটাকে বাড়ানো যায় কি না। সে স্কিম কিছু আছে, তাতে 5.5 কোটি 6 কোটি মতো ইতিমধ্যে টাকা ঢুকে গেছে বিভিন্ন এজেন্সির কাছে, আর 4 কোটি স্কিম জমা পড়ে গেছে। এবারে মিনিস্ট্রি অফ প্ল্যানিং অ্যান্ড স্ট্যাটিস্টিক্স তারা পোর্টালের মাধ্যমে এটাকে করছে, অনলাইনে আমাদের সাবমিশন করতে হচ্ছে। সেইভাবেই এটা সেই সংবাদপত্র একটু বিকৃতভাবে লিখছে যে আমার সাংসদ তহবিলের টাকা এখনও আমি খরচ করতে পারিনি। এটা নাকি তৃণমূল কংগ্রেসের কাছে হাতিয়ার হয়ে দাঁড়াবে। হাতিয়ার কোনটা হবে আর কোনটা হবে না সেটা পরবর্তীভাবে সেটা বিচার্য হবে। আর আমি আজকের দিনে দাঁড়িয়ে বলি, গতকাল একটা বিচ্ছিন্ন ঘটনা দীঘা শহরে ঘটেছে। সেটাকে সংবাদপত্রে না আনেই ভালো, সংবাদ মাধ্যমের কাছে না বলে ভালো। সেটা অত্যন্ত অবাঞ্ছিত এবং কাঙ্ক্ষিত নয়, এবং মানুষের উচিত সেখানে মানে যে ধরনের পরিবেশ, যে ধরনের স্বাভাবিক নর্মালসি বজায় রাখা। খেজুরিতে একটা ঘটনা ঘটেছে, প্রচারের পারমিশন নিয়ে সভা হচ্ছে, সেখানে পুলিশের গাড়ি ঢুকে গিয়ে কিছু লোককে গ্রেপ্তার করা হয়েছে। এগুলো যত হবে তত মানুষ হবে। আপনারা সন্দেশখালির ঘটনা, যে ঘটনা সারা পৃথিবীকে নাড়িয়ে দিয়েছে। আমার কাছে তো বহু মানুষ বিদেশ থাকেন, আমেরিকা, ইংল্যান্ড, জাপান, আমার বন্ধুবান্ধব যারা প্রীতি আমার থেকে অনেক বেশি যোগ্যতায় শিক্ষিত, তারা বাইরে থাকেন, তারা যে ধরনের তথ্য আদান প্রদান করছেন, মানে স্ক্রিনশট বা খবর ফেসবুকে লিখছেন, আমার তো নিজের মাথা হেঁট হয়ে যাচ্ছে। অতএব আমি আপনাদের কাছে অনুরোধ করব, করজোড়ে বিনীতভাবে এই ধরনের কোনো খবর করার আগে দয়া করে আমার নিজের কথা নিজের কাছ থেকে জেনে নিয়ে আমার মতামতটাকে সেইভাবেই পরিবেশিত করবেন। আর এর বেশি কিছু বলার নেই। আপনারা নির্বাচন খুব এনজয় করবেন, আমিও করব। নির্বাচন তো একটা উৎসব, গণতন্ত্রের উৎসব। 17তম লোকসভার শেষ হচ্ছে, 18তম লোকসভা শুরু হচ্ছে। আর দেশের যশস্বী প্রধানমন্ত্রীর গতকালই একটা প্রোগ্রাম ছিল মেছেদায়, আমি শারীরিক কারণে যেতে পারিনি। মেট্রো রেল 15 তারিখ জলের তলা দিয়ে হাওড়া থেকে এসপ্লানেড যাবে। আমরা ভাবতে পারিনি কোনোদিন, মানে জলের তলা দিয়ে গঙ্গাকে স্পর্শ করে মানুষ এসপ্লানেডে গিয়ে উঠবে, এই জিনিস আমি স্বপ্নে আমি আমার জীবন দশায় দেখে যেতে পারবো, বা আমি প্রথম শহরই হওয়ার চেষ্টা করব 15 তারিখ, সেটাও আমি ভাবতে পারি। এই যে নন্দীগ্রাম রেল প্রকল্প, এটা এককালে 2012 সালেই তো ইতি ঘটে গেছিল। তখনকার দিনে রেল মন্ত্রক ক্যাবিনেটের অ্যাপ্রুভেল ছাড়াই চাকরি দেওয়ার ব্যাপারে বলেছে। তাও রেল কম্পেনসেট করেছে, কিছু মানুষের ক্ষোভ আছে, আমি তাদের ক্ষোভের সাথে সহমত পোষণ করছি। কিন্তু আমি এখনও বলি, সাংসদ না থাকলেও আমি তাদের সাথে আছি, নন্দীগ্রামের মানুষের সাথে আছি, তমলুকের মানুষের সাথে আছি। আর সবথেকে বড় কথা, আমি গতকালও বলেছি, আমি যে জায়গা থেকে নির্বাচিত হয়েছিলাম
যে জায়গা থেকে নির্বাচিত হয়ে আজকে সাংসদ হয়েছে, সেই জায়গা থেকে তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠা হয়েছে। অতএব আর আমি যেখানে বসে আছি এখান থেকে 12 কিলোমিটার দূরে আমাদের গর্ব বীরেন্দ্রনাথ শাসমল, যিনি যাকে মাথাটাকে দাঁড় করে পোড়ানো হয়েছে, মাথা কারোর কাছে নত করিনি, অতএব নত করব না, এই ব্যাপারে সুস্পষ্টভাবে আপনাদের মাধ্যমে আমি জানিয়ে রাখতে পারি। নমস্কার আপনাদের সকলকে। গতকালকে আমার বাড়িতে ভারতীয় জনতা পার্টিতে যোগ দেওয়া সদ্য প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি এসেছিলেন। অত্যন্ত সৌজন্যতা, হার্দিক পরিবেশ মধ্যে তার সাথে আমরা মিলিত হই। পরিবারের সকলেই আমরা ছিলাম। আপনারা সকলেই জানেন আমাদের পরিবার একান্নবর্তী পরিবার। আমরা 4 ভাই, আমরা একসাথেই থাকি, একসাথেই খাওয়া দাওয়া করি, আমাদের সংসারটা পৃথক নয়। ঠিক উনি চলে যাওয়ার ঘন্টা 2 পরে বহুল প্রচারিত একটি বাংলা কাগজের ডিজিটাল সংস্করণকে দিয়ে খবর করানো হয় আমার মুখটাকে বসিয়ে, যেটা আমি নাকি মাননীয় শ্রী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নরকের কীট বলেছি। আমি প্রথমে এর তীব্র নিন্দা করছি। নিন্দা এই ভাষায় করছি, এটা এক শ্রেণীর কুরুচি সম্পন্ন মানুষ, যাদের রাজনীতিতে অনভিজ্ঞতা আছে, আর এই ধরনের খবর করে সেই সস্তার বাজার গরম করার যে ব্যাপারটা, সেটা করার চেষ্টা তারা করছে, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। গতকাল রাত্রে আমি সেই বহুল প্রচারিত সংবাদ গোষ্ঠীর ডিজিটাল সংস্করণে যিনি দায়িত্বে আছেন তার সাথে কথা বলি। তিনি আমাকে দেখিয়ে দেন যে কিভাবে হেড স্ক্রিনটাকে ব্যবহার করে পুরনো একটা দুর্ঘটনায় আমি পড়েছিলাম সেই সময়কার একটা ছবি, আর অবিকলভাবে লেখাটাকে আলাদা অন্যভাবে করে ওইটাকে পাবলিশ করা হয়েছে মানে প্রচার করা হয়েছে। তা আমি চ্যালেঞ্জ করছি, আজকে আমি এখনও ভারতবর্ষের লোকসভার সাংসদ, আমি সাইবার ক্রাইম বিভাগে যেরকম এর অভিযোগ জানাচ্ছি আমার আইনজীবীর মাধ্যমে পশ্চিমবঙ্গের পুলিশের কাছে, যদিও পশ্চিমবঙ্গের পুলিশ কোনো ব্যবস্থা নেবে বলে আমার মনে হয় না। আমি যেহেতু এখনও সাংসদ এবং সাংসদ হিসেবে আমাদের লোকসভার মাননীয় অধ্যক্ষের মাধ্যমে লোকসভার সদস্যদের সম্মানহানিকর এ ধরনের যে সংবাদ পরিবেশিত হয়েছে, মাননীয় অধ্যক্ষের কাছে আমি অনুরোধ রাখছি, লিখিতভাবেই রাখছি, তিনি যেন তার বিচার বুদ্ধিতে যে এজেন্সিকে দিয়ে তদন্ত করে এটাকে বার করতে পারবেন
তার বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম শাস্তির ব্যবস্থা গ্রহণ করার জন্য। কেক আর পেস্ট্রিতে জিবে জল সপারি ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপটপ টিফিনে और हैप्पी पार्टी নিউ বিদ্যুৎ বেকারি মানডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই না 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 না